কখনোই আপনি স্টার্ট আপে ইনভেস্ট করবেন না যদি না আপনি স্টার্ট আপটা খুব ভালোভাবে বোঝেন। রাইট, এইটা আমাদের সময় স্টার্ট আপ ইনভেস্টমেন্টের একটা হিরিক চলতেছে যে সবাই এখন স্টার্ট আপে ইনভেস্ট করবে। হ্যাঁ, অনেক ফাউন্ডারদের খুব চেতনা আছে, একেবারে মানে খুব তাড়াতাড়ি একটা অ্যাপ বানাবে, যে অ্যাপ দিয়ে বাংলাদেশ বদলায় যাবে, এই গল্পগুলো খুব বেশি পরিমাণে বাজারে আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যদি স্টার্ট আপটা ভালো মতো না বোঝেন এবং আপনি যদি ফাউন্ডারের ব্যাপারে ভালো মতো খোঁজখবর না নেন, কখনোই স্টার্ট আপে ইনভেস্ট করবেন না। কারণ গ্লোবালি স্টার্ট আপে ইনভেস্টমেন্ট হচ্ছে সবচেয়ে রিস্কি ইনভেস্টমেন্ট। অফকোর্স আপনি ইন্ডিয়ান স্টার্ট আপগুলোর কী পরিমাণে কলাপস করছে আমি জানি না, আপনি দেখছেন কিনা বস, বা গত 6 মাসে মানে গত 5 বছরে যে স্টার্ট আপগুলো ইউনিকর্ন হয়েছে ইন্ডিয়াতে, ইউনিকর্ন মানে $1 বিলিয়ন বেশি, সবার জন্য বলতেছি আর কি, ভ্যালুয়েশন হয়েছে। এই ভ্যালুয়েশনের গল্পের মধ্যে তো একটা বিরাট শুভঙ্করের ফাঁকি আছে, বাট যেটাই হোক সেটা হচ্ছে গিয়ে যে গত 6 মাসে তারা 11,000 এমপ্লয়িকে লে অফ করছে, চাকরি থেকে বাদ দিতে হয়েছে। 11,000 কিন্তু মুখের কথা না 6 মাসে। আর স্টার্ট আপের এমপ্লয়ি এমনি অনেক কম হয়। হ্যাঁ, সো 6 মাসে তারা আপনার মানে গ্লোবালি স্ট্যাটিস্টিক্স হচ্ছে 95 to 99% স্টার্ট আপস ফেল, রাইট, কান্ট্রি কনটেক্সটে। জি, ইউনিকর্ন তো মনে করেন পুরো ইন্ডিয়াতে মনে হয়, আমি জানি না, বাট আমি লাস্ট টাইম আই স ইট ওয়াজ লাইক 5 probably 6 companies has become unicorn. না এখন সেটা প্রায় 50-এর বেশি ছিল, এখন তো বেড়েছে, কিন্তু এগুলোর ভ্যালুয়েশনও কোয়েশ্চেনেবল, বুঝছেন, ভীষণভাবে কোয়েশ্চেনেবল। কারণ কি স্টার্ট আপে এখন যেটা প্রবলেম হয়ে গেছে বস, সেটা হচ্ছে গিয়ে যে মনে করেন আমি এই মগ বিক্রি করি, হ্যাঁ, এখন আমি 10টা মগ বিক্রি করে আমি বললাম যে আমার কোম্পানি এই মার্কেট সাইজ এত বড়, আমি এই 1000, 1 লাখ, 20 লাখ মগ আমি বিক্রি করব। সো তখন এ ইনভেস্টর বি ইনভেস্টরের কাছে বিক্রি করতেছে, বি ইনভেস্টর সি ইনভেস্টর কাছে বিক্রি করতেছে। সো কাগজ বিক্রি হচ্ছে, কিন্তু আসলে দিনের শেষে কি হচ্ছে, ভ্যালুয়েশন, পোটেনশিয়াল সেল, কাগজ বিক্রি হচ্ছে। এবং আপনার এই আই ডোন্ট বাই ইন অনেস্টলি স্পিকিং এই ধরনের আপনার এই যে 50টা ইউনিকর্ন, বাট আমি আপনাকে একটা কথা বলি, দেখেন অনেক সময় অনেক বড় বড় অর্গানাইজেশনও না বুঝে ইনভেস্ট করে। ও অ্যাবসলিউটলি। আপনার 2008-এর যে ফাইন্যান্সিয়াল কোলাপস হলো, ওয়াল স্ট্রিট তারা যে ডিরাইভেটিভ পারচেস করছিল, যে হাউজিং মার্কেটের উপরে, আমেরিকান হাউজিং মার্কেটের উপরে তারা যেগুলো পারচেস করছিল, না বুঝে করেছে, এবং কতগুলো ব্যাংক ফেল করেছে। হ্যাঁ, আমরা তো আজকে ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদেরকে নিয়ে কথা বলছি। ইন্ডিয়াতে আপনার রিসেন্টলি কুনাল শাহ একজন আছেন, আই রিয়েলি রেসপেক্ট হিজ ওয়ার্ডস। সে হচ্ছে ক্রেডের ফাউন্ডার, মানে মানে বেশ ইনসাইটফুল একটা লোক, আমার খুব পছন্দের লোক। এবং ও বলতেছিল যে ইউরোপিয়ান ইনভেস্টার্স আর ডাম, ভেরি ডাম, স্পেশালি অ্যাবাউট ইন্ডিয়ান মার্কেট। এবং সে মানে ধুমায় বলতেছিল যে কত $1 বিলিয়ন তারা আসলে নষ্ট করছে এখন, মানে বিভিন্ন ভুল ইনভেস্টমেন্টের কারণে। এবং ও বলতেছিল যে এই যে আমরা মনে করি যে ইউরোপ আমেরিকান ইনভেস্টার মানেই হচ্ছে বিরাট স্মার্ট ইনভেস্টার, হ্যাঁ তাদের মার্কেটে তারা হয়তো অনেক স্মার্ট, বাট আমাদের মার্কেটে তাদের আইডিয়া অনেক কম, এবং সেখানে তারা অনেক কি বলবো অনেক এলোমেলো তারা রিস্ক নেয়। যে ও যেমন বলতেছিল যে চায়নার মার্কেটের সাথে ইন্ডিয়ার মার্কেটের কম্পেয়ার করে, ও বলছিল চায়নার মার্কেট আর ইন্ডিয়ার মার্কেট কমপ্লিটলি ডিফারেন্ট। সো তারা মনে করে যে ইন্ডিয়া উইল বিকাম নেক্সট চায়না উইদিন 10-15 ইয়ার্স। এটা হবে না, ইন্ডিয়ান মার্কেটের ডাইনামিক্সটা ডিফারেন্ট, এবং এটা না বুঝে অনেক ইনভেস্ট করছে। মানে ওকে প্রশ্ন করেছিল যে ইউনিকর্নগুলো যেভাবে কলাপস করলো, আরে আপনি চিন্তা করেন বস, একটা কোম্পানি উইদিন 4 বছর $1.2 বিলিয়ন ভ্যালুয়েশন ক্লেম করলো, ওই ভ্যালুয়েশনে সে ইনভেস্টার পাইলো, তারপরে 6 মাসের মধ্যে তার ভ্যালুয়েশন কমে 200 মিলিয়নে চলে আসলো। এখন বুঝেন, আপনি চিন্তা করেন, মানে ব্যাপারটা এরকম যে আপনি 800 কোটি টাকা ইনভেস্ট করছেন, সেটা 1 বছরের মধ্যে সেটা মানে জিনিসটা ইনসেইন যে আপনি 200 কোটি টাকা ইনভেস্ট করছেন, কাগজে 3 বছরের মধ্যে সেটা হয়ে গেছে 800 কোটি টাকা, তারপরে 6 মাসে কাগজে অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে 50 কোটি টাকা। সো আপনি হয়তো ভাবতে মানে লং স্টোরি শর্ট, সেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা ভাইয়াও বলতেছি, সেটা হচ্ছে যে আপনি যদি একটা স্টার্ট আপকে খুব ভিতর থেকে ভালো মতো না বোঝেন, যে কোনো ব্যবসা, শুধু স্টার্ট আপ না, মানে আপনার শেয়ার মার্কেট হতে পারে, বাট বস স্টার্ট আপরা গল্প বলে বেশি, এই জন্য আমি বলতেছি। আমি জানি, কিন্তু মার্কেটে যখন মানুষ শেয়ার মার্কেটে যায় না, শেয়ার মার্কেটে গেলেন, আপনি কারো কাছ থেকে শুনলেন যে আপনার কোন একটা পার্টিকুলার কোম্পানি, আমাদের এখানে মনে করেন একটা ফার্মা,
এটার শেয়ার বেড়ে যাবে। আপনাকে কিন্তু বুঝতে হবে যে কেন পার্টিকুলারলি ওই ফার্মার দামটা বেড়ে যাবে, এবং আপনার কাছে যদি এটাকে লজিক্যাল না মনে হয়, ইটস ভেরি রিস্কি। দুটো অ্যানালাইসিস আছে শেয়ার মার্কেটে, একটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, একটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ওই ব্যবসাটার আপনার ইন্ট্রিনসিক ভ্যালুটাকে দেখে, ব্যবসার মডেলটাকে দেখে, ব্যবসার গ্রোথটাকে দেখে। টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে হলো ট্রানজ্যাকশন এবং ইনভেস্টরদের বিহেভিয়ারাল প্রোফাইল, এবং সেটার উপর বেসিস করে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ট্রেনিং দেওয়া হয়। বাংলাদেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যারেঞ্জ করে, এবং অন্যান্য অনেক জায়গাতে ট্রেনিং আছে, আপনি ট্রেনিং নিতে পারেন এবং সেটার উপর ইনভেস্ট করতে পারেন। আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে আপনি যদি ইনভেস্ট করতে চান, এবং ইফ ইউ আর এ ডে টু ডে ইনভেস্টার, ডে ট্রেডার, অথবা আপনি টেকনিক্যালি যদি অ্যানালাইসিস করতে চান, ইউ শুড গো অ্যাহেড এবং আর্ন দ্যাট নলেজ। আদারওয়াইজ আপনি কিন্তু এই যে ডিউ ডিলিজেন্স করে সমস্ত কিছু দেখে শুনে বুঝে আপনি যে আগাবেন, এই ট্রেনিংটা কিন্তু মার্কেটেই অ্যাভেলেবল আছে, অনেক জায়গা থেকে ট্রেনিং নেওয়া যায়। অথবা ইউ ক্যান গো ফর এ স্পেশালিস্ট, ইউ ক্যান পে পিপল দ্য মানি। শেয়ার মার্কেটে যদি আপনি স্পেশালিস্টকে পেমেন্ট করতে চান, ইউ ক্যান গো ফর এ পোর্টফোলিও। আইডিএলসির চমৎকার কিছু আছে, পোর্টফোলিও আছে, আপনি সেখানে টাকা জমা দিলেন, ওরা ট্রেড করবে, দিন শেষে একটা রিটার্ন ওরা দিবে, এবং ডিসেন্ট রিটার্ন ওরা দেয়। হ্যাঁ, দে আর প্রফেশনাল, ওরা বোঝে মার্কেট। আইডিএলসির আছে, আইপিডিসির আছে, অনেক বড় বড় আইসিপির আছে, অনেক বড় বড় কোম্পানি আপনার মার্কেটে ইনভেস্ট করছে। ওয়াই ডোন্ট ইউ ট্রাস্ট দ্যাম? এবং ওখানে আপনি টাকা রাখতে পারেন এবং একটা রিজনেবল রিটার্ন আপনি পেতে পারেন। ইভেন বুঝে শুনে কেউ যদি ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যদি জমি কেনে, বুঝে শুনে সে যদি আপনার কোনো এফডিআর করে, বুঝে শুনে সে যদি ফ্ল্যাটও বা অ্যাপার্টমেন্টও কিছু যদি সে ঠিকমতো বুঝে শুনে করে, খারাপ কি? যদি কেউ মনে করে যে তার জন্য স্টক মার্কেটটা খুব কঠিন, রাইট? অবশ্যই, মানে ডেফিনেটলি খারাপ কিছু না। তবে ওই যে ডিউ ডিলিজেন্সের একটা পার্ট হচ্ছে আপনার রিস্ক এবং রিটার্ন অ্যাসেস এবং লিকুইডিটি অ্যাসেসমেন্ট করা। আপনি যদি জমি কেনেন, এটা যদি আপনার রাজুকের জমি হয়, পূর্বাচলের জমি হয়, অথবা আপনার মনে করেন আপনার শহরতলিতে, মনে করেন বগুড়া, কুষ্টিয়া, এসব জায়গায় আপনার সিটি সেন্টারের জমি হয়, এটা লিকুইডিটি হাই, আপনি চাইলেই চট করে একটা ভালো দামে বিক্রি করতে পারেন। কিন্তু যদি আপনার এটা একটা নর্মাল জমি হয়, ঠিক আছে, আপনাকে বিক্রি করার সময় বলল যে সাভারের হেমায়েতপুরে, আপনাকে বললো এই জমিটার উপর দিয়ে রাস্তা যাবে। হ্যাঁ, আপনি কিনে ফেললেন মাঠের মাঝখানে একটা জমি। হ্যাঁ, আমি দেখেছি এরকম হতে, বুঝছেন? সিরিয়াসলি, আই নো পিপল যারা এই ধরনের আপনার ইনভেস্টমেন্ট করেছে। হ্যাঁ, 30 বছর হয়ে গেছে, সেখানে কিন্তু রাস্তা হয়নি। হ্যাঁ, হয়তো অরিজিনাল ড্যাপের প্ল্যানেও আছে যে রাস্তা হবে, বাট ওই রাস্তা আর হয় না। হ্যাঁ, এলজিডি আর ওখানে আপনার রাস্তা করে না এখনো। তো আপনি ওটা বিক্রি করতে গেলেন, ইটস ভেরি আনলাইকলি যে আপনি আসলে একটা ভালো প্রাইসে চট করে ওটা বিক্রি করে ফেলতে। ডিউ ডিলিজেন্সের পার্ট, হ্যাঁ, এটাও কিন্তু আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং এর পার্ট। ডিউ ডিলিজেন্স করার সময় আপনাকে কিন্তু এই রিস্কগুলা, যে লিকুইডিটি, আপনার যদি আজকে একটা হার্ট অ্যাটাক হয়, একটা স্ট্রোক হয়, ক্যান্সার হয়, আপনাকে যদি চট করে টাকার দরকার হয়, আপনি মিউচুয়াল ফান্ড থেকে বা থেকে আপনি টাকাটা আনতে পারবেন। কিন্তু আপনার ওই পাবনার গ্রামের একটা জমি সেল করে বা আপনার সাভারের হেমায়েতপুরের একটা জমি সেল করে টাকাটা আনতে এটা একটু সময় লাগে। ইনভেস্টমেন্টের এইখানে আমার কাছে মনে হয় যে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট কম, সেটা হচ্ছে যে মানুষ এক্সিট প্ল্যান সবসময় চিন্তা করে না, কখনোই চিন্তা করে না। সেটাই মানুষ চিন্তা করে কল্পনায় কত দাম বাড়লো। হ্যাঁ, বাট কল্পনায় বাড়ার আপনার ব্যাংকের অ্যাকাউন্টে বা আপনার কাছে টাকাটা আসে, ইজ আ ভেরি ডিফারেন্ট থিং। কেনার সময় সবাই শুধু এন্ট্রি স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করে, সেটাই সবার চিন্তা করে, স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করে। সবগুলো আপনার যে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এক্সিট করবেন কেমনে, রাইট? সো এবং এটা চিন্তা করা খুবই জরুরি, রাইট? মার্কেটে সঠিক সময়ে এক্সিট নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ সব শেষ। আলটিমেটলি আপনার এন্ট্রি যতই মধুর হোক, আপনি যদি এক্সিট করতে না পারেন পিওরলি অ্যাজ এ ইনভেস্টমেন্ট ডিসিশন, দ্যাটস আ কমপ্লিট। অনেক সময় ইমোশনাল একটা ফ্যাক্টর জড়িত হয়ে যায়, ইমোশনালি, যে না এই জমিটা, এই বাড়িটা, এটা আমি সেল করব না, মানে এটা বাট ইউ ক্যান সে ইটস আ ইমোশনাল ডিসিশন, রাইট? সবসময় এটা আপনার হয় না, মানে আপনার মেকানিক্যালি ক্যালকুলেটেড ডিসিশনও হয় না অনেক সময়।